একজন সাধারণ গৃহিণী থেকে এক্সোটিক ডান্সার, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, এবং শেষে স্পাই, এবং সর্বশেষে কারাদণ্ড এবং মৃত্যু। বলছিলাম মা তাহারি নামে একজন অসাধারণ ব্যক্তিত্বের কথা। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব দ্য স্পাই এই বইটি সম্পর্কে। নোভেলটির রাইটার পাওলো কোয়েলো, যার সম্পর্কে আসলে আলাদা করে কিছু বলার নেই। বইটির বেস একটি রিয়েল ইভেন্ট থেকে নেয়া এবং বাকিটুকু রাইটার নিজের মতো করে সাজিয়ে লিখেছেন। গল্পটি শুরু হয় অক্টোবর 15, 1917 সালে, যেখানে মাতাহারির মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয় সেটি বলা আছে, কিন্তু এটা আসলে গল্পের শেষ। রাইটার পুরো লেখাটি সাজিয়েছেন লেটার রাইটিং এর উপর ভিত্তি করে, অর্থাৎ মাতাহারি তার অ্যাডভোকেটকে লেটার লিখছেন এবং শেষের দিকে অ্যাডভোকেট অর্থাৎ তার যে লয়ার আছেন তিনি তার মনের কথা ব্যক্ত করেন। এভাবে আর কি পুরো বইটা সাজানো আছে। আর বইটি মূলত 3টা পার্টে বিভক্ত। প্রথম পার্টে মাতাহারির একদম শুরুর জীবনের কথা বলা আছে, যেখানে তিনি অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতেন এবং তাকে একটা স্কুলে ভর্তি করানো হয়, যে স্কুলের প্রিন্সিপাল তাকে ফিজিক্যালি মলেস্ট করেন। শুধু তাকে নয়, তার সহপাঠী অনেককে, কিন্তু তার কোনো বিচার হয় না। বিষয়গুলো সব ধামাচাপা দেয়া হয় এবং সে প্রিন্সিপালের বরঞ্চ আরো পদোন্নতি হয়। তখন ওনার বয়স খুবই অল্প ছিল। পরবর্তীতে মাতাহারির বিয়ে হয়। যার সাথে মাতাহারির বিয়ে হয় তিনিও তাকে টর্চার করতেন। একটা পর্যায়ে মাতাহারি তাকে ছেড়ে দিয়ে চলে আসেন। ফার্স্ট পার্টের মার্ক করা লাইনটি হলো, ম্যান লাভ টু এক্সপ্লেইন থিংস অ্যান্ড দে হ্যাভ ওপিনিয়ন্স অন এভরিথিং। তো এরই মাধ্যমে ফার্স্ট পার্টটা শেষ হয়। এরপরে শুরু হয় সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে মাতাহারি কিভাবে এক্সোটিক ডান্সারে পরিণত হলো সেগুলো বলা আছে। তিনি তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে আসেন ফ্রান্সের প্যারিসে। সেখানে অভিজাতদের মাঝে তিনি ড্যান্স প্র্যাকটিস করতেন। আর তার ডিমান্ড ছিল প্রচুর, মানে সবাই তাকে চিনতেন, অনেক পরিচিত মুখ ছিলেন তিনি। মজার বিষয় হলো তিনি তার জীবনকে পুরোটাই আসলে চেঞ্জ করে ফেলেছেন। তিনি যখন ছোট ছিলেন বা যখন বিয়ে হয়েছিল, নিজেকে ডান্সার হিসেবে প্রমাণ করার আগে তার নামটাও আসলে মাতাহারি ছিল না, তার নাম ছিল মার্গারিটা জেন। সেখান থেকে মাতাহারিতে রূপান্তর। তিনি খুবই ম্যানিপুলেটিভ একজন নারী ছিলেন, মানে মোটামুটি সবাই তাকে চাইতেন এমন। এই পার্টটাই মূলত মেইন পার্ট। এখানে তার যে স্পাই হওয়ার কাহিনী এটাও এখানে বলা আছে। তিনি একটা সময় প্যারিস থেকে জার্মানে চলে যান। তো সেখানকার গভর্নমেন্ট থেকে তাকে স্পাই করার জন্য, মানে ফ্রান্সের উপরে স্পাই করার জন্য তাকে নিযুক্ত করা হয়। তার নাম দেওয়া হয় H-21। তো এরপরে তিনি আবার ফ্রান্সে ব্যাক করেন। এখানে হয় কি, ফ্রান্সের গভর্নমেন্ট তাকে ডাবল এজেন্ট হিসেবে কাজ করার জন্য নিযুক্ত করেন, কারণ তিনি একজন কার্টিজান উমন ছিলেন এবং সহজেই মানুষকে ম্যানিপুলেট করতে পারতেন। আর তার নাম দেন H-44। যেহেতু ওনার ফ্রান্সের প্রতি একটা টান আছে, তিনি আর না করেন না। কিন্তু তিনি আসলে এজেন্ট হিসেবে কাজ করেছিলেন কিনা এটা এই বইয়ে ক্লিয়ারলি বলা নেই। আর রিয়েলিও এটাতে অনেক কন্ট্রোভার্সি আছে। একটা সময় ফ্রান্সের গভর্নমেন্ট তাকে আটক করেন এবং বলেন যে তিনি বিট্রে করেছেন এবং ফ্রান্সের ইনফরমেশন জার্মানিকে দিয়ে দিয়েছেন, এবং তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পূর্বে তার পেছনেও স্পাই নিযুক্ত করা হয়েছিল। তো তারাই পরবর্তীতে এগুলো প্রমাণ জোগাড় করেন এবং তাকে গ্রেফতারের আওতায় নিয়ে আসেন। পরবর্তীতে তার ফাঁসির কার্য সম্পাদন করা হয়। থার্ড পার্টটা মাতাহারিকে তার অ্যাডভোকেট লিখছেন। এটা ঠিক তার এক্সিকিউশনের আগের দিনের কথা। এটা অক্টোবর 14, 1917 সালের কথা। তিনি জানেন আসলে এই লেটারটা মাতাহারির কাছে যাবে না, তবুও তিনি এটা লিখেছিলেন। এই পার্টে তিনি একটা গ্রিক মিথের কথা উল্লেখ করেছেন, যেটা আমার অনেক ভালো লেগেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা প্রিন্সেস ছিল, নাম ছিল সাইকি। তার বিয়ের জন্য তার বাবা গড অ্যাপোলোর কাছে মানে আবদার করেন যে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। তো গড অ্যাপোলো তাকে সাজেস্ট করেন যে সাইকিকে ঠিক ভোর হওয়ার আগে মর্নিং ড্রেসে, অর্থাৎ শোকের যে আমরা কালো ড্রেসগুলো দেখি সেগুলোতে মাউন্টেনের চূড়ায় উঠতে হবে। সাইকিও তার বাবার আদেশে এটা করেন এবং তার সাথে একজন যুবকের দেখা হয়, তার নাম ইরোস। তো প্রিন্স ইরোস তাকে বিয়ে করতে চান, কিন্তু একটাই শর্ত রাখেন যে তিনি তার ফেস কখনো দেখতে পারবেন না। তো প্রিন্সেস এগ্রি করেন এবং তারা বিয়ে করেন। কিন্তু একদিন প্রিন্সেসের অনেক কিউরিওসিটি হয়। তিনি তার হাজব্যান্ডকে
যখন ঘুমিয়েছিলেন তখন ক্যান্ডেলের আলোতে দেখেন, আর সেই আলোতে তার হাজব্যান্ডের ঘুম ভেঙে যায় এবং তিনি বলেন যে আমার জাস্ট একটাই রিকোয়েস্ট ছিল, সেটাও তুমি রাখো নাই। এটা বলার পরে উনি ডিসঅ্যাপিয়ার হয়ে যান। তো এই গল্পটা থেকে যেটা বলা হয় সেটা হলো, লাভ ইজ অ্যান অ্যাক্ট অফ ফেইথ অ্যান্ড ইটস ফেস শুড অলওয়েজ বি কভার্ড ইন মিস্ট্রি। মাতাহারির এক্সিকিউশনটা হয় ঠিক যুদ্ধের সময়। এই যে কনস্পিরেসি এত কিছু সব আসলে প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী। তো উনি যে কতটা ব্রেভ ছিলেন, ওনার যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন ওনাকে ব্লাইন্ড ফোল্ড করে দিতে চায়, কিন্তু তিনি বলেন না, আমি দেখতে চাই। আর তিনি মানে কোনো ব্লাইন্ড ফোল্ড, তার মুখে কোনো কাপড় বাঁধা হয় না, এই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এবং তার মৃত্যুদণ্ড হয়েছে কিনা সেটা কার্যকর করার জন্য তার মাথা ধড় থেকে আলাদা করা হয়। তার মাথাটা মিউজিয়ামে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে তার মাথাটা চুরি হয়ে যায় এবং এখনো সেটা পাওয়া যায় নাই, বা এটার কোনো হদিস কে করেছে এগুলো সম্পর্কে কিছুই জানা যায় নাই। বইটির শেষের দিকে কিছু এপিলগ দেয়া আছে। বইটি আপনারা পুরোটা পড়বেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো, আর তার আসল নাম কি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি যে মিথটা বললাম এটা সম্পর্কে আপনি কি বুঝলেন এটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে ইন্সপায়ার হব। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।